জায়ান সেই প্রসঙ্গে না গিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে অরিনকে বলল, তীব্র প্রেম রোগে ভুগছি জানেমান। সম্মতি দিয়ে বাঁচিয়ে নাও আমায়, প্রমিস করছি। আমার নষ্ট হার্টের একমাত্র পেসমেকার বানিয়ে রাখবো তোমায়। তুমি বিহীন এই হার্ট কখনো বিট করবে না। অরিন কাপা স্বরে কিছু বলার পূর্বে জায়ানের বুলেট প্রুফ গাড়িতে মুহুর্মুহু গুলি বর্ষণ হতে লাগলো। অরিন ভয়ে চিৎকার দিয়ে কান চেপে হেড ডাউন করে ফেলে। জায়ান ক্ষুব্ধধার দৃষ্টি নিক্ষেপ করে চারপাশ অবলোকন করে বলল, ড্যাম ইট। অতীত। রাত ঘনিয়ে আসছে, অন্ধকারের চাদরে চারপাশ ঢেকে যাচ্ছে ক্রমশ। দিক বিদিক ভুলে অজানায় ছুটে চলেছে জায়ানের কালো রঙের অডিটা। গোলাগুলির তীব্র শব্দ অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে রীতিমতো। ভীত অরিন অবাক চোখে দেখছে দূরদর্শী জায়ানকে। জায়ানের সেদিকে খেয়াল নেই, সে দক্ষ হাতে ড্রাইভ করতে ব্যস্ত। মাঝে মধ্যে ফোনের ওপাশে বজ্রকণ্ঠে কাউকে কমান্ড দিচ্ছে। কিছু সময়ের ব্যবধানে অন্য গাড়িগুলোকে পেছনে ফেলে জায়ানের গাড়ি তাদের দৃষ্টি সীমানায় বাইরে চলে এলো। স্বস্তির শ্বাস ফেলে অরিন খেয়াল করলো এসি চলা সত্ত্বেও জায়ানের ললাটে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি দেখা দিচ্ছে। জায়ানকে স্ট্রেস ফ্রি করতে অরিন তার হাতটা আলতো করে জায়ানের বাহুতে রেখে বলল, আমরা দ্রুত এই বিপজ্জনক পরিস্থিতি কাটিয়ে উঠবো, আপনি চিন্তা করবেন না। চিন্তিত জায়ান খানিকটা চমকে তাকালো অরিনের দিকে। স্মিত হেসে অরিনের হাতটার দিকে হাত মুষ্ট নিয়ে আলতো করে তাকে ঠোঁট ছোঁয়ায়। অরিন কাঠ হয়ে বসে রইল কেবল। জায়ান মৃদু হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ মাই ডিফিব্রিলেটর। অরিন বুঝল না শব্দটার মানে, তবে জিজ্ঞেসও করল না। গাড়ির গতিবেগ তখনও স্বাভাবিকের চাইতে বেশি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তার কোনো কিছুই ঠাউর করতে পারছিল না অরিন। কয়েকটা শুকনো ঢোক গিলে হাতটা সরিয়ে নিয়ে বলল, কোথায় আছি আমরা? জায়ান শর্টকাটে উত্তর দিল, হেলিপ্যাডের দিকে। অরিন কৌতূহলী স্বরে শুধায়, হেলিপ্যাডের দিকে কেন? আমরা কোথায়? জায়ান গাড়ির গতিবিধি আরেকটু বাড়িয়ে বলল, আমরা চট্টগ্রাম যাচ্ছি বেবি গার্ল। অন্য সময় হলে অরিন উচ্ছ্বসিত হতো, কিন্তু এই পরিস্থিতি তার সরল অনুভূতিকে মারিয়ে বিষাক্ত করে তুলেছে। সে ধীর কণ্ঠে বলল, আমি বাড়ি যেতে চাই। জায়ান ভুরু কুঁচকে অরিনের দিকে তাকিয়ে বলল, কেন? অরিন অনড়ভাবে বলল, জানি না, বাসায় যাবো, আমায় একটু পৌঁছে দেবেন? আপনার সমস্যা থাকলে আপনার ফোনটা দিন, আমি দাভাইকে বলে একটা ব্যবস্থা করে নিব। মেজবাহর কথা আসতেই জায়ানের মস্তিষ্ক দাউ দাউ করে অগ্নিশিখা জ্বলে উঠল। নিজেকে সামলে কঠোর কণ্ঠে বলল, ব্যাটারি ডেড। অরিন বিষণ্ণ হয়ে বসে রইল। জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে নরম গলায় বলল, তুমি কি জানো এই হামলা কারা করেছে? ওদের টার্গেট সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? অরিন ফুপিয়ে উঠে বলল, নির্ঘাত বাবা কিংবা দাভাইয়ের কোনো শত্রু আমার পিছু নিয়েছে, আমার কারণে আপনিও ফেসে গেছেন। জায়ান বিরক্ত হয়ে বলল, হামলাটা আমার উপরে হয়েছে, তুমি আমার জন্য সাফার করছো। এখানে ভিকটিম তুমি ডিয়ার, আমি নই। অরিন কান্না ভুলে লাল হয়ে যাওয়া চোখ দুটোতে বিষণ্ণ ফুটিয়ে বলল, ওরা আপনার উপর কেন হামলা করবে? জায়ান চোখ মুখ কুঁচকিয়ে স্ট্রক করে বলল, তুমি কি বলতে চাইছো? হামলার শিকার হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই? অরিন বোকাশোকা কণ্ঠে বলল, হামলার শিকার হতে আবার যোগ্যতা লাগে? জায়ান বাঁকা হেসে বলল, আলবাত লাগে। এরকম হ্যান্ডসাম মেয়ের জামাই পেতে হলে ছোটোখাটো হামলা করে কিডন্যাপ তো করতেই হবে, তাই না? অরিন ব্যাপারটা বুঝে বিরক্ত ভরা কণ্ঠে বলল, আজকালকার মেয়েদের বাবার চোখের এত অবনতি হয়েছে, জানতাম না তো। জায়ান অবাক চোখে পরখ করল তার প্রিয় নারীর সাহস। কথা না বাড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে চলল হেলিপ্যাডের দিকে। কাঙ্ক্ষিত জায়গার প্রবেশ করতেই দেখা মিলল বেল্ট 206 জেট র্যাঙ্গার নামক হেলিকপ্টারের। বিকট শব্দ তুলে বৈরী হাওয়ার তাণ্ডব চালাচ্ছে সেই দানবীয় যন্ত্রটা। জায়ান গাড়ি থামাতেই দুজন গার্ড এসে দুপাশে দরজা খুলে দিল।
জায়ান বেরিয়ে এসে দ্রুত পায়ে অরিনের পাশে এসে দাঁড়ালো। হাওয়ায় দাপটে মেয়েটা নিজের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। জায়ান কথা না বাড়িয়ে এক ঝটকায় কোলে তুলে লম্বা লম্বা পা ফেলে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। অরিন অবাক চোখে চেয়ে ভাবে, মানুষটা তার সমস্যা বুঝে গেল কিভাবে? এত চমৎকার ভাবেও যত্ন নেওয়া যায় বুঝি? অরিনের ভাবনার মাঝেই তারা প্রবেশ করল হেলিকপ্টারে। সামনে থাকা ক্যাপ্টেন সার্গিক হাতে নিয়ে প্যাটেলে পা রেখে স্মিত হেসে বলল, হ্যালো স্যার, আমি ক্যাপ্টেন শৌফিক, এইচপি এভিয়েশনের হেলিকপ্টার পাইলট। জায়ান কুশলাদি বিনিময় করে অরিনের দিকে মনোযোগ দিল। মেয়েটা নিঃশব্দে বসে আছে। জায়ান খানিকটা এগিয়ে এসে মৃদু স্বরে জিজ্ঞেস করল, আর ইউ ওকে প্রণয়পূর্ণা? অরিন চমকে তাকালো, বিস্মিত কণ্ঠে শুধালো। প্রণয়পূর্ণা মানে? জায়ান নিরুত্তাপ চোখে চেয়ে বলল, এই প্রণয়িনীর জন্য আমার হৃদয়ে প্রণয়পূর্ণ, সেই আমার প্রণয়পূর্ণা। অরিনের বড্ড ক্লান্ত লাগছে। জায়ানের কথায় মিনিং বুঝে বক্ষপটে আন্দোলিত হলেও বাহিরে তা প্রকাশ করল না। অরিনকে টলতে দেখে তার হাত টেনে মাথাটা কোলের উপর সযত্নে নিয়ে বলল, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, একটু বিশ্রাম করো। অরিন কথা বাড়ালো না। গুটিসুটি মেরে জায়ানের কোলে মাথা রেখে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে চোখ বুজে ফেলল। ক্ষুধার তাড়নায় জাম্পেশ ঘুমের ব্যাঘাত ঘটল অরিনের। আর মোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল করল সে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় অবস্থান করছে। শঙ্কিত মনে উঠে এগিয়ে জানালার সামনে দাঁড়াতে রৌদ্রময় সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য চোখে বিঁধল। মন মস্তিষ্ক একদম চকমকে হয়ে উঠল যেন। সবকিছু ভুলে জুলজুল চোখে কিছুক্ষণ উপভোগ করল সেই দৃশ্য। আচমকা দরজা টোকা পড়ার শব্দে তার ধ্যান ফিরে। খানিকটা উঁচু গলায় বলে, আসছি। অরিনকে যেতে হয় না। ওপাশ থেকে কাঠের ভারী দরজা ঠেলে প্রবেশ করে জায়ান। গম্ভীর স্বরে বলে, গুড মর্নিং গোলুর মাম্মাম। অরিন ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, এই রুমের চাবি আপনার কাছে কেন? জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, কটেজের মালিককে এই প্রশ্নটা করা কতটুকু যৌক্তিক? অরিনের ভুরু জোড়া আরেকটু কুঁচকে যায়। সন্দিহান কণ্ঠে শুধায়, আমার জানা মতে আপনি একজন সাধারণ কার্ডিওলজিস্ট, তাহলে এইসবের উৎসটা কি? জায়ান বাঁকা হেসে বলল। সে জবাব কেবল আমার স্ত্রী পাবে। অরিনের মুখটা থমথমে হয়ে উঠল। ম্লান কণ্ঠে বলল, আমরা বাসায় যাব কখন? জায়ান ভাবলেশীন কণ্ঠে জবাব দিল। কালকে। অরিন কৌতূহলী কণ্ঠে শুধালো, আজ কেন নয়? জায়ান নির্বিকার কলাই বলল, রাজশাহী এখন আমাদের জন্য রেড জোন। আবর্জনা পরিষ্কার হতে সময় লাগবে কিছুটা। আমার সাথে থাকায় আপনাকেও টার্গেট করা হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। অরিন বাড়ালো না। গোমরা মুখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল, কালকে যাওয়ার আগে আমায় ডেকে দিয়েন। জায়ান ঠোঁটে কামড়ে হাসি আটকালো। অন্য নারীর প্রসঙ্গ আশায় মেয়েটা ঈর্ষা অনুভব করছে, তা খুব করে টের পেল। কথা না বাড়িয়ে গলা ঝেড়ে অরিনের উদ্দেশ্য বলল, আপনার রুমে খাবার পাঠিয়ে দেওয়া হবে, খেয়ে নেবেন টাইমলি। ফ্রেশ হওয়ার জন্য যাবতীয় সামগ্রী চেঞ্জিং রুমে রাখা আছে। এরপরও কোনো কিছুর প্রয়োজন পড়লে বাহিরে সার্ভেন্ট আছে, তাদেরকে বলবেন। অরিন মাথা নাড়িয়ে বলল। হুম। জায়ান ঘর ছেড়ে বেরিয়ে যেতে অভিমানে অরিনের চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। ভীষণ বিরক্ত লাগছে সবকিছু। জায়ানের অমন কঠোর জবাব তার পছন্দ হয়নি। পরক্ষণে নিজেকে শাসিয়ে বলল, তুই বড্ড হ্যাংলা হয়ে যাচ্ছিস সরু। সবার ক্ষেত্রে অত বেশি এক্সপেকটেশন রাখতে নেই। উনি যাকে খুশি তাকে ব্যাখ্যা দিক, তাতে তোর কি? তুই কে? দিন দিন নাকামি শীর্ষে পৌঁছে যাচ্ছিস। কথাগুলো আনমনে ভেবে আবারও ফুপিয়ে উঠল। এমন সময় দরজার কড়া নেড়ে রিনরিনিয়ে মিষ্টি কণ্ঠে কেউ বলল, ম্যাম, আপনার খাবার এনেছি। অরিন তীক্ষ্ণ স্বরে বলল, ক্ষুধা মরে গেছে, নিয়ে যান ওসব ছাইপাস।
ফোনের ওপাশ জায়ান স্পষ্ট শুনল অরিনের ক্রন্দনরত বাক্য। সার্ভেন্টরা থতমত খেয়ে একবার কলে থাকা জায়ানের নাম্বারটা দেখলো, আরেকবার দরজার দিকে তাকালো। বেচারি কিছু বুঝে ওঠার আগে খপ করে ফোনের লাইন কেটে গেল। জায়ান বাঁকা হেসে ড্রাইভারকে বলল, গাড়ি ঘোরাও জামশেদ। ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে জায়ান এবং অরিন। জায়ান নির্বিকার চোখে পরখ করে অরিনের হালকা ফোলা মুখশ্রী। চোখ মুখ ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে, নাকে হালকা লালচে ভাব, গালে দুপাশে কিছুটা সাদাটে দাগ। জায়ান ঠোঁটে ঠোঁট চেপে স্মিত হেসে খাবারের প্লেটটা অরিনের দিকে ঠেলে বলল, আপনাকে কোলে নিতে গিয়ে মারাত্মক ব্যথা পেয়েছি। ক্ষুধার্ত পেটে থাকার অভ্যেস আমার নেই। আমার কাছে আপনার সাহায্য নেওয়া ব্যতীত দ্বিতীয় কোনো অপশন নেই। আপনি কি আমার ক্ষুধা নিবারণের মাধ্যম হতে ইচ্ছুক? জায়ানের এই দৃষ্টিটা বড্ড অপরিচিত। এর পূর্বে এমন মাদকতা মেশানো চাহনির সম্মুখীন কখনো হয়নি অরিন। আলতো কণ্ঠে কোনো মতে বলল, জি। জায়ান বাঁকা হেসে তৎক্ষণাৎ জবাব দেয়। হাত গটিয়ে বসে আছেন কেন? অরিন জবাব না দিয়ে ভাত মাখিয়ে জায়ানের সামনে লোকমা তুলে ধরে। জায়ান সম্পূর্ণটা গালে পুড়ে নিয়ে অস্পষ্ট স্বরে বলল, গরুর মাংস এমন মিষ্টি লাগছে কেন? অসন্তুষ্টিতে মিয়ে পড়া অরিন কোনো মতে বলল, যথেষ্ট ঝাল আছে। জায়ান আরেক লোকমা মুখে নিয়ে মাথা নাড়িয়ে বলল, বুঝেছি। অরিন ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি বুঝলেন? জায়ান বাঁকা হেসে বলে, এটা খাবারের মিষ্টতা নয়, আপনার অতিশয় সুন্দর কিন্তু দুর্বল হাতের কেরামতি। অরিন জায়ানের দিকে দৃষ্টিপাত করে চড়া মেজাজে বলে, আমাকে কথায় কথায় অপমান কেন করেন? জায়ান সরল মনে জবাব দিল, সত্যগুলো অপমানজনক, এতে আমার কি দোষ? অরিন ঝাঝাল সুরে বলল, আপনার নাম জায়ান নয়, খোঁচায়ান হওয়া উচিত ছিল। কথায় কথায় খালি খোঁচা দেন শুধু। জায়ান হো হো করে হেসে ফেলল। অরিন অনুধাবন করল হাসলে চমৎকার দেখায় জায়ান নামক শ্যামবর্ণের পুরুষকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে অরিনের উদরের দিকে ইশারা করে কৌতূহলী স্বরে জায়ান বলল, ওই নাদান পাকস্থলী বেচারাকে এতটা কষ্টে রাখবেন না, নয়তো এই মাসুম অঙ্গ আন্দোলন ডেকে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অচল করে দিবে। মস্তিষ্ক নামক গরুটা ও সুইচ অফ হয়ে যাবে। জায়ানকে খাইয়ে দিয়ে অরিন নিজেও খেয়ে নেয়। জায়ান কাজের ছুতোয় বসে বসে সম্পূর্ণ দৃশ্যটা অবলোকন করল। অরিন খাওয়া শেষে উঠে যেতে নিলে গম্ভীর স্বরে জায়ান বলল, বিকাল 4টার দিকে রেডি থাকবেন। আমরা চট্টগ্রাম বোট ক্লাব এবং পতেঙ্গা ঘুরে দেখব। অরিন উচ্ছ্বসিত হলেও সেটা প্রকাশ করল না। ঘাট ঘুরিয়ে জায়ানের দিকে তাকিয়ে বলল, ওকে। চট্টগ্রাম বোট ক্লাব। বন্দর নগরী চট্টগ্রামের এই ক্লাব পতেঙ্গা থানায় মেরিন একাডেমি জেটির পাশে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম অভিজাত ক্লাব হিসেবে পরিচিত। ক্লাবের এক পাশে দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী এবং অন্য পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নৌবাহিনীর তত্ত্বাবধানে ক্লাবটি পরিচালিত হয়। গাড়ির জানালার চোখ রেখে বাইরের দৃশ্যপট দেখায় ব্যস্ত অরিন। জায়ান ব্যস্ত এক শাড়ির পরিহিতা রমণী মোহনীয় সৌন্দর্য দেখতে। আজকে নিজের ড্রাইভ করার প্ল্যান ছিল জায়ানের, তবে অরিনের একটা পদক্ষেপ সম্পূর্ণ প্ল্যান ভেস্তে দেয়। মহারানীর এই নতুন চমকে জায়ান ভীষণভাবে অপ্রস্তুত। হৃদয়ের বেসামাল অবস্থা, পুরুষালী সত্তার উস্কানিমূলক ইঙ্গিত, সব মিলে দিশেহারা জায়ান। পুরোটা সময় চোখ ফেরাতে পারেনি এক বিন্দুও। মনের ভেতর কেউ একজন চিৎকার করে বলছে, এই নারী তোমার অদ্বিতীয় প্রেম, অথচ তুমি তার ধ্বংসের একমাত্র শিরোনাম। মন মস্তিষ্কে তুমুল দ্বন্দ্বে জায়ান ক্লান্ত। চোখ দুটো উৎফুল্ল চিত্রে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অথচ হৃদয় অযাচিত তৃষ্ণা কাতর। নিজেকে সামলাতে সান্ত্বনার বাণী আওড়ে জায়ান নিজেকে বোঝায়, নারীটি তোমার প্রাণ পূর্ণ বলেই তুমি অভূতপূর্ণ তৃষ্ণায় তৃষ্ণার্ত। একটুখানি অপেক্ষা, অতঃপর সেই নারী নামক ইন্দ্রজালের গভীর থেকে গভীরতর রহস্যে তুমি অবাধে অবগাহন করবে।
সেই নারী হবে রাজত্ব, তুমি হবে রাজা, তার সর্বত্র কেবল তোমার বিচরণ চলবে। এর মাঝে গাড়ি প্রবেশ করে কাঙ্ক্ষিত স্থানে। অরিন নেমে গিয়ে উৎফুল্ল চিত্তে হরেক রকম কথা বলতে থাকে। জায়ান গম্ভীর মনোযোগে স্রেফ শোনে। অরিন সামনে হাঁটছে, জায়ান পিছনে থেকে তার কার্যকলাপ দেখছে। জায়ানের কোনো রেসপন্স না পেয়ে অরিন পেছনে ফিরে। আচমকা তার চোখ আটকে যায় জায়ানের পরনে ফর্মা স্যুট, ব্ল্যাক কালার ব্লেজারটা হাতের ভাঁজে রাখা, সাদা শার্ট পরিহিত জায়ানকে দেখে মারাত্মক লেভেলের বিষম খেল অরিন। কালো ব্যক্তিত্ব, অন্য ড্রেস কোডে এবং প্রথম জায়ানকে দেখল। পেশিবহুল হাতগুলো স্পষ্ট দৃশ্যমান। অরিন হতভম্ব হয়ে সামনে ফিরে মনে মনে তওবা কেটে বলে, শ্যামবর্ণের শরীরে সাদা শার্ট কেন জড়িয়েছে এই লোক? সে কি জানে তাকে মারাত্মক সুদর্শন দেখাচ্ছে? নির্ঘাত বেঁধে ইমপ্রেস করা ধান্দায় এসব করেছে। মনে মনে জায়ানকে ভাঙালো অরিন। ঈর্ষান্বিত চোখে তাকালো আশেপাশে, তবে রমণীত দূরে কোনো জনমানবের চিহ্ন মিলল না। খানিকটা স্বস্তির শ্বাস ফেলে ফুরফুরিয়ে মেজাজে চারপাশে ঘুরে দেখতে লাগলো অরিন। সামনে কিছু সাম্মার দেখা যাচ্ছে, নিচে পানি আকৃত দেওয়া এবং তার উপরে কয়েকটা নৌকা রাখা। ভীষণ সুন্দর এবং জীবন্ত একটি দৃশ্য। খানিকটা সামনে যেতেই কিড জোনের দেখা মিলল। সেগুলো পেরিয়ে আরেকটু পথ অতিক্রম করতেই নরম শীতল হাওয়া ছুঁয়ে দিল অরিনকে। বৌরি আবহাওয়া, আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। শেষ প্রান্তে এলে কর্ণফুলী নদীর খণ্ড চিত্রে দেখা মিলে। রেলিংয়ের ওপাশে সবুজ ঘাসের বিকৃত কিছুটা জায়গায় এবং তার উপর আছড়ে পড়া নদীর উত্তাপ ঢেউ। সে যেন এক নন্দনীয় দৃশ্য। নদীর তীরে ঘেঁষে পরপর কয়েকটা বোট, নৌকা এবং বিভিন্ন ধরনের ক্রুজ অবস্থান করছে। অরিনের ভীষণ পছন্দ হলো দৃশ্যটা। হাওয়ার দাপটে খোলা চুলগুলো বাঁধনহারা হয়ে এলোমেলো ভঙ্গিতে উঠছে। অরিন দুহাত মেলে বুক ভরে শ্বাস টেনে নেয়, চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে চায়। এতে গোছানো শাড়ির আঁচল কিছুটা অগোছালো হয়ে অরিনের মেয়েলি কোমল খানিকটা উন্মুক্ত হয়। চোখ বুজে রাখা অরিন আচমকা নিজের পেছনে কাউকে অস্বস্তি অনুভব করে। তার ভুরু জোড়া সামান্য কুঁচকে যায়। সেদিকে পাত্তা না দিয়ে সে পুনরায় স্বর্গীয় অনুভূতির অতলে ডুবে যেতে চায়, তবে তা আর হয়ে ওঠে না। অরিন অনুভব করে দুটো শক্তপোক্ত পুরুষালী হাত রেলিংয়ের সাথে তাকে বন্দি করে ফেলেছে। সে এখন কারো বাহু বন্ধনীতে আবদ্ধ। শঙ্কিত মনে চট করে ঘুরে তাকাতেই জায়ানের সৌষ্ঠব বক্ষে সাথে ধাক্কা খায় অরিন। মুখ ফুটে কিছু বলার আগে চোখ যায় জায়ানের নেশালো দৃষ্টির দিকে। অরিন থমকে যায়। দু জোড়া চোখে শব্দবিহীন অনুভূতির আদান প্রদান চলে। অরিন বশীভূত হয়ে পড়ে সেই মাদকতা মেশানো অন্তর্ভেদী দৃষ্টিতে। তা দেখে জায়ান হাসে, সামান্য ঝুঁকে। অরিনের কপালে কপাল ঠেকিয়ে গুনগুনিয়ে গেয়ে ওঠে, খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। অরিন বেশ বুঝলো গানের অর্থ। অদ্ভুত শিহরণ বয়ে গেল হৃদয়ে। অস্পষ্ট স্বরে বলল, কেউ এসে পড়বে। জায়ান ফিসফিসিয়ে বলল, হুশ, পুরোটা জায়গা আগামী 2 ঘন্টার জন্য স্রেফ আমাদের। অরিন নিশ্চুপ রইল। জায়ান অরিনের নাকে আলতোভাবে নাক স্পষ্ট করে বলল, হরি। অরিন মৃদু স্বরে বলল, হ্যাঁ। জায়ান অনুমতি ব্যতীত অরিনের হাতটা বুকের বাম পাশে রেখে বলল, আমার হৃদকুঞ্জের একচ্ছত্র আধিপত্যের মালিক হবেন। জায়ানের প্রস্তাবে খানিকটা হকচকিয়ে যায় অরিন। সে স্পষ্ট অনুভব করছে জায়ানের বাড়ন্ত হৃদস্পন্দনের গতি। নিজেকে সামলে কোনো মতে বলে, আপনাকে নিয়ে আমার অন্তর্করণে নব্য অনুভূতির আনাগোনা ঘটলেও আমি পুরোপুরিভাবে আপনার জীবনের সাথে জড়ানোর জন্য প্রস্তুত নই। আমার সময় দরকার। আমি তাড়াহুড়ো জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে চাই না। আমার ভয় হয়। জায়ান অরিনের থেকে সামান্য সরে এসে তার চোখে চোখ রেখে প্রশ্ন করল, কিসের ভয়?
অরেন রাগ টাগ না রেখে সরাসরি বলল, আমি অসুখী দাম্পত্য চাই না। ছোটবেলা থেকেই আম্মুকে অবহেলা, অবজ্ঞা, অনাদরে থাকতে দেখেছি আমি। পয়সার কমতি না থাকলেও তিনি সবার জীবনে স্রেফ প্রয়োজন হিসেবেই থেকে গেলেন। আমি অমন জীবন চাই না। গলাটা সামান্য কেঁপে উঠল অরিনের। মেঘলা আকাশের পানে দৃষ্টি নিবদ্ধ করে বলল, কারো জীবনে শুধুমাত্র প্রয়োজন হয়ে থাকার মতো দুঃসাহস আমার নেই। বাবার ট্যাগটা আমার নামের পাশ থেকে সরিয়ে নিলে আমি খুবই সাধারণ একজন নারী, যে নিজের শখ ব্যতীত অন্য সব ক্ষেত্রে হেরে যাওয়া মানুষ। আমার আলাদা কোনো অর্জন নেই, স্পেশালিটি নেই, স্কেল নেই, তবে আমার স্বপ্ন আকাশ ছোঁয়া। এই নশ্বর জীবনে আমি অবিনশ্বর সুখ কুড়াতে চাই। দিন শেষে বিত্ত বৈভব না থাকলেও শান্তিটা থাকা চাই। এটুকু জীবনে বিশাল চাওয়া পাওয়া আমার। জায়ান গম্ভীর মনোযোগে সবটা শুনে বলল, জীবনসঙ্গী হিসেবে কেমন ব্যক্তি চান আপনি? অরিন ম্লান হেসে বলল, তার অনুভূতি এবং সে আমৃত্যু কেবল আমার হোক, ব্যাস আর কিছু চাই না আমার। জায়ান তীক্ষ্ণ চোখে অরিনের গমগমে সুরে বলল, ভবিতব্য পুরুষকে একান্তই নিজের করে পেয়ে গেলে সংসার নামক সংগ্রাম নির্দ্বিধায় কবুল করতে পারবেন? অরিন স্মিত হেসে বলল, জীবন যতই যাতনা দিক, দিন শেষে সে মানুষটার বক্ষ তো আছে দুঃখ বিসর্জন দেওয়ার জন্য। সংসার নামক সংগ্রাম আমায় ভেঙে চুরে নিঃশেষ করে দিলে আমি টুকরোগুলোকে সংগ্রহ করে তার কাছে নিয়ে যাব, আর সে না হয় সযত্নে জুড়ে নিবে পুনরায়। জায়ান অরিনের কাছে ঘেঁষে দাঁড়িয়ে স্মিত স্বরে বলল, আমি শুদ্ধ পুরুষ অরিন। আপনি আমার জীবনের প্রথম নারী যে আমাকে প্রতিনিয়ত অশুদ্ধ হওয়ার প্ররোচনা দিচ্ছে। বিশ্বাস করুন অরিন, এই দৃষ্টি, এই হৃৎপিণ্ড, এই হাতজোড়া আর গোটা আমিটাই কেবল আপনার ক্ষেত্রে বেসামাল। আমি কথা দিচ্ছি, আপনি এবং কেবল আপনি শেহজাদ তাওসিফ জায়ানের মন, মস্তিষ্ক এবং জীবনের একমাত্র ব্যক্তিগত নারী হবেন। আপনার পরে আর কখনো কোনো নারীকে এই শেহজাদ তাওসিফ বিশেষ নজরে দেখবে না। আমার পুরুষালী সত্তা কেবল আপনার ক্ষেত্রে সংযম হারিয়ে অনিয়ন্ত্রিত হবে। অন্য নারীর ক্ষেত্রে সামান্য আগ্রহবোধও জন্মাবে না সেখানে। এই পর্যায়ে অরিনের হৃদয় বিগলিত হলো। কাপা স্বরে বলল, জায়ান অস্থির কণ্ঠে বলল, আমার আপনাকে চাই অরিন, বৈধভাবে একান্তই নিজের করে চাই আপনাকে। আমি আপনার সর্বত্রে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাই। আপনি কি আমাকে ফিরিয়ে দিবেন অরিন? অনুভূতির জোয়ারে ভেসে যাওয়া অরিন জায়ানের চোখে সমুদ্র সমান সচ্ছলতা দেখে নাকচ করতে পারল না সেই প্রস্তাব। সমস্ত কিছুতে দূরে ঠেলে দিয়ে সুখ খুঁজতে পা বাড়ালো অজানা পথের দিকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছে অরিন এবং জায়ান। অরিনের চোখ মুখে উৎকণ্ঠা, অথচ জায়ান একেবারে শান্ত। ঘণ্টা খানেক পেরোতেই একজন বডিগার্ড হন্তদন্ত পায়ে প্রবেশ জায়ানকে সালাম দেয়। জায়ান সালামের উত্তর দিতেই সেই বডিগার্ড অরিনের পাসপোর্ট, টিকিট এবং ব্যাগ জায়ানের কাছে হস্তান্তর করে বলে, হ্যাভ এ নাইস জার্নি স্যার। জায়ান প্রতি উত্তরে মাথা নাড়িয়ে অরিনের হাত ধরে ভেতরে এগিয়ে যায়। অরিন কাঠের পুতুলের ন্যায় জায়ানের সমস্ত কমান্ডো ফলো করে। সকল ফর্মালিটি পূরণ করে প্লেনে আসন গ্রহণের পর অরিনের হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। ঠিক কিংবা ভুলের সিদ্ধান্ত কোনোটা সঠিক সেটা বিচার করতে গিয়ে বারংবার ব্যর্থ হচ্ছে। মন এবং মস্তিষ্ক দুটোই ভিন্ন পথে চলছে যেন। অরিন চোখ বন্ধ করলে তার চোখে ভেসে ওঠে ক্লাবের সেই শেষ কথোপকথন। জায়ান উদগম্ভীর স্বরে তার গালে হাত রেখে বলে, আমি এতিম অরিন। এই পৃথিবীতে আমার একান্ত প্রিয়জন বলতে কেউ নেই। এই নিঃস্ব আমিটার আপনাকে ভীষণ প্রয়োজন। আপনাকে কোনো মূল্যে হারাতে চাই না আমি। আপনি হারিয়ে যাবেন এমন মুহূর্ত তৈরি হতে দিতে চাই না। আপনি আমার হয়ে যান, আমি আজীবন কেবল আপনার হয়ে থাকব। অরিনের সমস্ত সংযম বাঁধ ভাঙল। জায়ানের চোখে চোখ রেখে বলল, আমি রাজি। জায়ানের মুখে ফুটে ওঠে ম্লান হাসি। অরিনের গাল ছুঁয়ে দিয়ে বলে, খুব বিশেষ একজনকে ওয়াদা দিয়েছিলাম, সেটা পালনের সময় এসেছে। আপনি আমায় সঙ্গ দিবেন নাকি আপত্তি আছে? অরিন প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে বলে, মানে?
জায়ান অস্থির কণ্ঠে বলে। আমাদের বিয়ে ইতালিতে হবে, আমি ব্যবস্থা করছি, আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন। অরিন চিন্তিত সুরে বলল। বাসায় কিভাবে ম্যানেজ করব? জায়ান নির্বিকার সুরে বলল। আপনার দাভাইকে ইনশটে মেসেজ দিয়ে ইনফর্ম করে রাখুন, বাকিটা পরে সামলে নেওয়া যাবে। প্রথমবারের মতো এমন দুঃসাহসী কাজ করেছে অরিন। অস্থিরতা, ভয়, অশান্তি সবকিছু মিলিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। পাশে থাকা জায়ান বোধহয় বুঝলো অরিনের অস্থিরতা। ডিভাইসটার টপকে অরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আপনার বিশ্বাসের অমর্যাদা করব না ম্যাডাম, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। অরিন মৃদু স্বরে বলল। হ্যাঁ। দীর্ঘ 20 ঘন্টা জার্নি শেষে প্রথমবারের মতো ইতালিতে পা রাখল অরিন। পালের্মো এয়ারপোর্ট থেকে প্রাইভেট কারে করে সিসিলিয়ার উদ্দেশ্যে রওনা দিল তারা। অরিন পুরোটা সময় কেবল নিশ্চুপে দেখে গেল সবটা। সবকিছু এত দ্রুত হচ্ছে, ঠিকঠাক কিছু বুঝে উঠতে পারল না সে। পদক্ষেপ যখন নিয়েছে, ভোগান্তি তো পোহাতেই হবে। দীর্ঘ 45 মিনিট পর এক রাজকীয় মহলের সামনে গাড়ি থামে। অরিন আশ্চর্য হয়ে তাকায়। জায়ান তা দেখে বাঁকা হেসে বলে। আপনার পবিত্র পদধূলির অপেক্ষায় তার দীর্ঘ কয়েক বছর যাবৎ অপেক্ষমান, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এই মহলকে ধন্য করুন ম্যাডাম। অরিন অবাক হয়ে আস্তে ধীরে রাজকীয় দরজা পেরিয়ে কয়েক কদম এগোলো। জায়ান হুট করে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। নির্দিষ্ট কক্ষের সামনে আসার পর অরিনের কোমল হাত জোড়া নিজের হাতের মুঠো নিয়ে কৌতূহলী ভরা দৃষ্টিতে শুধালো। আমার জন্য বউ সাজবেন অরিন? অরিনের মনে হলো তার বুকের উপর থেকে পাথর নেমে গেছে। এই বাক্য কতটা আকুলতা মিশে আছে তা স্পষ্ট টের পাচ্ছে অরিন। প্রশ্নোত্তর স্মিত হেসে বলল। আপনার বিবিজান আপনার জন্য বউ সাজবে জান সাহেব। জায়ান অভিভূত হয়ে বলল। আমার বউ সেজে দ্রুত নিচে আসুন সুন্দরীতমা, মুখে এক ফোঁটা ও কৃত্রিম জিনিসপত্র ব্যবহার করবেন না। ঘুমটা তুলে আপনার স্বচ্ছ মুখশ্রী দর্শনের অপেক্ষায় কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষমান। সিঁদুর রাঙানো অপূর্ব সুন্দর একটা শাড়ি গায়ে জড়িয়ে জায়ানের বউ হিসেবে 3 কবুল পরে অরিন। আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত হয় চারপাশ। পর্দার ওপার শুভ্র পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষ 3 কবুল পরে আজীবনের জন্য অরিনের ব্যক্তিগত পুরুষ হিসেবে আখ্যায়িত হয়। বিয়ের যাবতীয় ফর্মালিটি শেষে জায়ান ঘরে ফিরে। ঘরে প্রবেশ করতেই দেখে চোখ যায় বিছানায় বসা এক চমৎকার সুন্দর প্রাপ্তির দিকে। জায়ান ধীর কদমে এগিয়ে গিয়ে অরিনের ঘোমটা তুলে। তাতেই লজ্জা মিইয়ে যায় জায়ানের সুন্দরী তমা। জায়ান কথা না বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে অরিনকে। বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে বলে। শুনছ পৃথিবী, নিঃস্ব আমিটা আজ পূর্ণ। আমার প্রথম প্রেম আমার পক্ষে বৈধ অধিকার সমেত অবস্থান করছে। ছিনিয়ে নেওয়ার খেলায় তুমি হেরে গেছো, আমি জিতে নিয়েছি এক চমৎকার উপহার। অরিন অস্পষ্ট স্বরে বলল। বাঁধন আলগা করুন, আমার দম বন্ধ লাগছে। জায়ান অরিনকে কষ্ট দিল না। জায়ান অরিনকে কষ্ট দিল না। সরে এসে মাথার দোপাট্টা খুলে সোফায় দিকে ছুঁড়ে দিল। অরিনকে কোলে নিয়ে নরম তুলতুলে বিছানায় শুয়ে শাড়ির আঁচলটা আলকা করল। অরিন উসখুস করে কিছু বলার আগে জায়ান পাঞ্জাবি খুলে ছুঁড়ে মারল মেঝেতে। অরিনের বুকে মাথা রেখে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই অরি, তোমাকে একদম বিরক্ত করব না, তুমি রাগ করো না কেমন? ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যে অরিন হজম করতে পারছে না। নিজেকে সামলে জায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আপনি ঘুমান, আমি আপনাকে ডিস্টার্ব করব না। জায়ান প্রতি উত্তর জবাব দেয় না। প্রথমবারের মতো ঘুমের মেডিসিন নেওয়ার ছাড়া গম্ভীর ঘুমে তলিয়ে যায়। অরিন জায়ানের কাণ্ডে হাসে। তার পাগলামিগুলো বাচ্চামি মনে হয় অরিনের। নিয়তি যে বড্ড নিষ্ঠুর। অরিন যদি জানতো এই পাগলামি তাকে ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করাবে, তাহলে কি জায়ান নামের 3 কবুল পড়তো? বোধহয় না।
অতীত গোধূলি লগ্নের শেষ প্রহর। অন্ধকারাচ্ছন্ন ঘরটা মৃদু আলোয় আলোকিত। সজাগ অরিন নিশ্চুপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্যে। তার শীর্ণ হাত জোড়া ব্যস্ত জায়ানের মাথায় ঘন সন্নিধ্য বিশিষ্ট চুলগুলো এলোমেলো করতে। সে আনমনে ভেবে যাচ্ছে বিগত ঘণ্টাগুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলো। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার পরিচয় পাল্টে গেছে। সে এখন কারো বউ। কথাটা ভাবতেই অন্তরপটে শিহরণ বয়ে গেল। আচমকা জায়ানের নড়াচড়ার ভাবনায় ছেদ ঘটল অরিনের। কপাল কুঁচলে দেখল তার অনাবৃত উদরের মাথা রেখে বেঘোরে ঘুমাচ্ছে জায়ান। এই লোকটা জাগ্রত অবস্থায় যতটা শান্ত, ঘুমন্ত অবস্থায় ততটাই অশান্ত এবং চঞ্চল। দীর্ঘ 4 ঘন্টা যাবৎ অরিনকে বালিশ বানিয়ে আরামসে ঘুমাচ্ছে মহাশয়। অরিনের হাল বেহাল, সেদিকে তার কোনো হুঁশই নেই। অরিন জায়ানকে ডাকল না, কেবল নির্নিমেষ তাকিয়ে থাকলো তার শ্যামবর্ণের শুদ্ধ পুরুষের দিকে। কিছুক্ষণ পর জায়ানের ঘুমটা হালকা হয়ে আসলো। মস্তিষ্ক সচল হতেই অরিনের মেয়েলি সুঘ্রাণ আঘাত হানলো জায়ানের মস্তিষ্কে। খানিকটা নড়েচড়ে অরিনের অনাবৃত উদরে মুখ ডুবিয়ে শ্বাস টেনে হাসকি স্বরে ডাকলো, প্রণয় পূর্ণা।